পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা, পর্ব সংখ্যা 15। রাত নেমেছে কালো, থমথমে নিস্তব্ধ। জ্যাসের চোখে আগুন, বুকে ফাটল, হারানোর বেদনায় হাহাকার করে ওঠে প্রতিটা নিঃশ্বাসে। বুকের ভেতরটা যেন কাঁটার বনে ঢেকে গেছে, প্রতিটা ধুকপুক ধুকপুক শব্দে বেজে ওঠা এক একটা। করবী কোথায়? রাশিয়ার পুলিশ, ইন্টারপোল, স্যাটেলাইট, ড্রোন, যা যা সম্ভব সব নামিয়েছে সে মাটিতে। যেন গোটা বিশ্ব থেমে গেছে তার একটাই প্রশ্নের সামনে, আমার বউ কোথায়? কখনো যাস গুহার সামনে দাঁড়িয়ে চিৎকার করে, গলা ফাটিয়ে বলছে, তুই পালাবি কোথায়? এই অন্ধকার তো আমার হাতেই তৈরি। ছটফট করে, যেন বুকের ক্ষত চিরে বেরিয়ে আসবে যন্ত্রণার জ্বলন্ত আগুন। মাথায় হাত দিয়ে চুল ছিঁড়ে ফেলে কখনো রাগে খুশি মারে গাড়ির কাছে, কখনো থানার অফিসারকে ধাক্কা দেয়। কেউ কিছু বললে চিৎকার করে ওঠে, তোমরা কিছু বোঝো না, সে শুধু আমার ছিল, ওকে না পেলে আমি সবকিছু শেষ করে দেব, কাউকে ছাড়বো না। রাত গভীর হয়, গুহা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কিন্তু তবুও জ্যাস হাঁটে অন্ধকারের ভেতর, নিঃসঙ্গ এক ল্যাম্প হাতে। প্রতিটা ছায়া, প্রতিটা শব্দে সে খোঁজে করবীকে। তুমি আমাকে প্রতি সেকেন্ড মৃত্যুর স্বাদ দিও করবী, তবুও হারিয়ে যেও না। আমি যে ওয়াদাবদ্ধ এই পৃথিবীর কাছে, আমি কিভাবে খালি হাতে তার সামনে দাঁড়াবো? মাফিয়া হোক বা মানুষ, হারানোর ভয়, ভালোবাসার ছটফটানি সবার বুকেই সমান পড়ে। গুহার ভেতর অচেতন অবস্থায় করবী পড়ে আছে, শরীর ক্রমশই ঠান্ডা হয়ে আসছে। জ্যাসের চোখ গেল গুহার পেছনের একটা গুহার দিকে, সে ওই দিকেই গেল। গুহার ভেতর প্রবেশ করতেই মনে হলো অন্য গুহা থেকে একটা উজ্জ্বল চাঁদের আলো কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে। সে সামনে এগিয়ে এসে নিচে করবীকে পড়ে থাকতে দেখে দ্রুত ওর সামনে হাঁটু গেড়ে বসলো। জ্যাসের বুকের ক্ষত স্থান থেকে রক্ত ঝরছে। জ্যাস একসাথে বুক চেপে ধরে চোখ বন্ধ করে শ্বাস ফেলা করবীকে বুকে জড়িয়ে ধরে। কিছু সময় বসে রইল, মনে হলো সময় থেমে গেছে। এতক্ষণ জ্বলতে থাকা আগুনে বরফ গলে পড়ছে, ভেতরটা শীতল হচ্ছে। এই মেয়েটা ওর সবকিছু, এই মেয়েটাকে হারানো যাবে না। এই মেয়েটার কিছু হলে ও শেষ হয়ে যাবে, এটাই বুঝি ওর সবচেয়ে বড় দুর্বলতা। জ্যাস করবীর কপালে চুমো খায়, তারপর গালে একের পর এক চুমোতে প্রাণ ফিরে পায়। অচেতন করবী ঠান্ডা শরীরে গরম ছোঁয়া পেতেই ঝাপসা চোখে ধীরে ধীরে খুলে তাকায়। অস্পষ্ট মুখ, চেনা পারফিউম, রক্তাক্ত হাত, উষ্ণ ঠোঁটের ছোঁয়া। ভয়ে করবী আরো অচেতন হয়ে পড়ে। জ্যাস করবীকে কোলে তুলে গুহা থেকে বের হয়ে সোজা গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কাউকে বুঝতেও দিল না, শুধু একজনকে কল দিয়ে কিছু একটা বলে গাড়ি নিয়ে চলে গেল। বাকি সবাই তখন ব্যস্ত করবীকে খুঁজতে। মেহরাব নিজেও পাগলের মতো করবীকে খুঁজছে। আজ 8 বছরের একতরফা ভালোবেসে এসেছে এই মেয়েটাকেও। মেহরাব আরো লোক লাগালো, যেভাবেই হোক করবীকে চাই, জীবিত কিংবা মৃত। হামজা দূর থেকেই এই দুই ভাইয়ের এক মেয়ে নিয়ে এমন পাগলামি দেখে বিরক্ত লাগছে। এতক্ষণে হয়তো ওই মেয়ের অস্তিত্বও নেই, গুহার ভয়ঙ্কর জানোয়ার ওকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। হামজার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা, সে ইচ্ছে করে করবীকে এই গুহার কাছে এনেছে। করবী কি ভেবেছে ও ইচ্ছে করে এসেছে, নিজেকে বাঁচাতে এসেছে? অথচ বোকা করবী জানেও না, কারো আঙুলের ইশারায় নিচেছে ও। হামজা নিজের লোকজন দিয়ে করবীর পিছু করে এত দূর দৌড় করিয়েছে যেন কেউ বুঝতে না পারে করবীর সাথে কি হয়েছে, বেঁচে আছে নাকি মরে গেছে। শুধুমাত্র জ্যাসের ওই গার্ডের জন্য এত দূর গড়িয়েছে, তা কি এতক্ষণে শরীরের হাড়গুলো ছাড়া আর কিছুই পাওয়া যাবে না? যেখানে করবীর শত্রু কিংবা বন্ধু জ্যাসের পরিবার কখনো চায়নি করবীর মৃত্যু, সেখানে হামজা ওকে মারতে চায়। একটা মেয়েই তো, এমন হাজারো মেয়ে আঙুলের ইশারায় নাচানো যায়, আর এরা এক মেয়ে নিয়ে পড়ে আছে। চেহারা শুরুর দেখে মনে হচ্ছে কয়েক ঘন্টায় দেবদাসে পরিণত হয়েছে মেহরাব। ভালো কথা, জ্যাস কোথায়? ও গুহার ভেতর একা গিয়েছিল। হামজা পাশে তাকিয়ে খেয়াল করলো জ্যাসের গাড়িও নেই। জ্যাসের গাড়ি একমাত্র জ্যাস ছাড়া অন্য কারো স্পর্শ নিষেধ, কঠিন ভাবে। তাহলে কি জ্যাস চলে গেছে? কিন্তু কোথায়? এক হাতে গাড়ি ড্রাইভ করছে, অন্য হাতে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রেখেছে করবীকে। করবীর চুলগুলো মুখের উপরে সরে বারবার ওকে বিরক্ত করছে। জ্যাস সেই দিকে তাকিয়ে হাসলো। বুকের এক পাশে রক্ত ঝরছে, অন্য পাশে রক্ত ঝরানো রমণীর মাথা রেখে নিশ্চিন্ত অচেতন হয়ে আছে। জ্যাস বিড়বিড় করে বলে উঠল,
আমি তোমার কিছু হতে দেব না। একটা বড় হসপিটালের সামনে এসে গাড়ি থামলো। সেখানে আগে থেকেই একজন পুলিশ দাঁড়িয়ে আছে জ্যাসের জন্য। জ্যাস করবীকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতেই লোকটা জ্যাসের রক্তাক্ত বুকের দিকে তাকিয়ে বলে উঠলো, জ্যাস, ওকে আমার কোলে দেন, আপনার চিকিৎসার প্রয়োজন। জ্যাস লোকটার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলো, আমার বউকে আপনার কোলে দিতে হবে? এতটা খারাপ দিন আসলো আমার। জ্যাস শিকদার এখনো বেঁচে আছে, আর মরে গেলেও তার বউকে স্পর্শ করার অধিকার এই পৃথিবীর কারণেই। বয়স্ক পুলিশ অফিসার দীর্ঘশ্বাস ফেলে জ্যাসের পিছু পিছু ভেতরে আসে। এই ছেলেকে কিছু বলেও লাভ নেই, সোজা বললে সে সবসময় বাঁকাই বুঝবে। জ্যাস করবীকে এক বিলাসবহুল ক্যাবিনে শুয়ে ডাক্তারদের দিকে ফিরে তাকালো। একজন ডক্টর সোজা হেঁটে এসে ক্যাবিনে ঢুকে জ্যাসকে জড়িয়ে ধরতে গিয়ে থেমে গেল। ওর বুকে রক্ত চিন্তার রেখা কপালে ফেলে ডক্টর রাশিয়ান ভাষায় জিজ্ঞেস করলো জ্যাসের কি হয়েছে। জ্যাস ডক্টরের দিকে তাকিয়ে বলল, সবচেয়ে ভালো মহিলা ডক্টরকে এই কেবিনে পাঠাতে। সাথে সাথে তাই করলো ওরা। ডক্টর উইলিয়ন গ্যাসের বন্ধু। সে ব্যস্ত হয়ে জ্যাসকে দ্রুত নিজের সাথে নিতে চাইল। জ্যাস সবাইকে বের হতে বলে শুধু বয়স্ক পুলিশ অফিসারকে বলল থাকতে। জ্যাসের হুকুমে সবাই বের হয়ে গেল। জ্যাস করবীর কাছে গিয়ে ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে গালে হাত বাড়িয়ে দিল। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে জ্যাস বলল, মিস্টার কং, আপনার ঘরে শুধুমাত্র আপনার স্ত্রী থাকে। আপনার পরিবার বলতে আপনি আর আপনার স্ত্রী, আপনার ছেলে নিজের সন্তান নিয়ে আলাদা থাকে। আপনার কোনো মেয়ে সন্তান নেই। আজ থেকে করবী আপনার স্ত্রীর সাথে ওনার মেয়ে হয়ে থাকবে। আমার স্ত্রীর সম্পূর্ণ খরচা সাথে আপনার থাকার জন্য বিলাসবহুল জীবন দেব। পুলিশ অফিসার থমথমে মুখে বললেন, কেন, আপনার সাথে সমস্যা কোথায়? জ্যাস বাঁকা হেসে বলে উঠল, আপনি দেখি 25 বছর আমার সাথে কাজ করে আজও আমায় চিনতে পারলেন না মিস্টার কং। মিস্টার কং বিনা বাক্যে রাজি হয়ে গেলেন। শুধু বললেন, আপনার কিছুই লাগবে না, আমার স্ত্রী ম্যাডামের ভালো দেখাশোনা করবে। জ্যাস আবার বলে উঠল, করবী রাশিয়ান ভাষা বোঝে না, ওর পড়াশোনার সবকিছুর ব্যবস্থা আমি করে দেব। আপনি শুধু নিজের নাম ভাঙিয়ে চলবেন। আর হ্যাঁ, ও যেন কখনো জানতে না পারে ওকে আমি এখানে নিয়ে এসেছি। আপনি বলবেন একটা গোয়েন্দা টিমের সাথে আপনি গুহায় গিয়েছিলেন, সেখানে ওকে অচেতন অবস্থায় পেয়েছেন। আমার সম্পর্কে যেন না জানতে পারে। বাকিটা আপনি বুঝে নিন। লোকটা বুদ্ধিমান বটে, তাই তো অল্পতেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। জ্যাস করবীর মাথায় হাত বুলিয়ে বুকে হাত দেয়। এতক্ষণে বুকের ব্যথা টের পাচ্ছে ধীরে ধীরে। জ্যাস করবীর কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, সরি ফুল, তোমার সকল কষ্ট দূর করে দেব, নতুন একটা জীবন দেব, শান্তি আনন্দ সবকিছু ফিরিয়ে দেব, শুধু একটু অপেক্ষা করো। মহিলা ডক্টর বলল 5 মিনিটে জ্ঞান ফিরে আসবে। জ্যাস মিস্টার কংকে ইশারা করে বের হয়ে যায়। মনে মনে বলে ওঠে, যতদূর যাই তুমি মনে রেখো আমি আছি। আমি আছি তোমার ছায়া হয়ে, তোমার আশেপাশে, তোমার হৃৎপিণ্ডে, তোমার মস্তিষ্কে। তুমি চাইলেও মুছতে পারবে না। আমি আছি তোমার পাশে, এটা তুমি প্রতিনিয়ত অনুভব করবে, কিন্তু খুঁজে পাবে না। জ্যাস বেরিয়ে যাওয়ার কিছু সময় পর করবীর জ্ঞান ফিরে। ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকায়। একজন মহিলা ডক্টর আর সোফায় একজন পুরুষ দেখে ভয়ে জমে যায়। সে মরেনি, সে বেঁচে আছে, এটাই যেন ওকে আশ্চর্য করে তুলল। সে এখানে কিভাবে? মিস্টার কং করবীকে চোখ খুলতে দেখে এগিয়ে এসে বলল, তুমি ঠিক আছো? করবী এখনো ঘর থেকে বের হতে পারেনি। ডক্টর মহিলা মিস্টার কং এর বাংলা ভাষা বুঝতে পারল না। করবী আস্তে আস্তে বলল, আমি কোথায়? মিস্টার কং করবীর কথায় কিছু একটা ভেবে বলল, হসপিটালে। করবীর মনে হাজার প্রশ্ন জন্মালেও সে চুপ বসে রইল। অতিরিক্ত ভয় আর হঠাৎ নিজেকে হসপিটালে রেখে হয়তো নিজের মধ্যেই নেই মেয়েটা এখন। মেহরাব করবীকে খুঁজতে খুঁজতে রাত গিয়ে সকাল হয়। কোথাও বাদ রাখিনি, তাও আরো লোক লাগালো। জ্যাস হামজা কেউ নেই, সবাই চলে গেছে। মেহরাবের সমস্ত রাগ গিয়ে পড়ে জ্যাসের ওপর। কেন? করবীকেই কেন? মেয়েটার মৃত্যুই কেন? মেহরাব তো বলেছিল করবীর পরিবার ধ্বংস করবে, তার বিনিময়ে করবীকে ওর হাতে তুলে দিতে হবে। তাও কেন জ্যাস করবীর এমন মৃত্যু দিল? মেহরাব রাগে পাথরে লাঠি বসালো। সামনে থাকা একজনের বুকে পরপর কয়েকটা গুলি মেরে চিৎকার করে বলে উঠল, আমি তোকে ছাড়বো না জ্যাস, নিজের মৃত্যু ডেকে আনলি। আবারও সবার দিকে তাকিয়ে বলে উঠল, ভালো করে খুঁজো, প্রয়োজন হলে আরো মানুষ লাগা। ভাবি রে, যা, আমার করবীর লাশটাও চাই, প্রয়োজনে ওর হাড়গুলো চাই। গভীরে যা, আমার করবীর লাশটাও চাই, প্রয়োজনে ওর হাড়গুলো চাই, যে কোনো মূল্যে করবীর একটা অংশ হলেও চাই।
জাস্ট হসপিটাল থেকে বের হয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। ড্রাইভিং সিটে তাকিয়ে দেখলো করবীর হাতের ভাঙা চুড়ি পড়ে আছে। জাস্ট চুড়িটা হাতে তুলে পকেটে রেখে দিল। মুচকি হেসে বলল, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু, শুভ কামনা রক্তফুল। করবী যেহেতু তেমন কোনো সমস্যা ছিল না, তাই ওকে বলা হলো বাসায় গিয়ে ভালো করে রেস্ট নিতে। যদিও তাদের কথা করবী কিছুই বুঝতে পারেনি। মিস্টার কং বলল, তুমি রাশিয়া আছো, তোমার বাড়ি কোথায় বলো, আমি নামিয়ে দিয়ে আসি। করবী নিজের বাড়ি ভেবে বলল, বাংলাদেশ। মিস্টার কং চিন্তিত মুখে বলল, সে তো বহু দূরে, তুমি এখানে কিভাবে? আমি তোমাকে গুহায় পেয়েছি, ওখানে কি তুমি একা কি করছিলে? করবী চিন্তায় পড়ে গেল। সে কি বলবে নিজের স্বামীকে খুন করে পালিয়েছিল, কিন্তু দেখে তো মনে হচ্ছে উনি পুলিশ। করবী ভয়ে ভয়ে বলে উঠল, আমি হারিয়ে গেছি, এখানে আমার কেউ নেই। মিস্টার কং বলল, ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। আমার পরিবার বলতে আমার স্ত্রী আর আমি একজন পুলিশ অফিসার, আমাকে বিশ্বাস করতে পারো। নিজের থাকার মতো কোনো জায়গা নেই আপাতত। বিশ্বাস করে করবী এই লোকের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হলো। নিজের শরীর দিকে তাকিয়ে ভয়ে জমে গেল। এত রক্ত কোথা থেকে আসলো? করবী ভয়ে দাঁড়িয়ে কাঁপতে দেখে মিস্টার কং করবীর দৃষ্টি খেয়াল করে বুঝলো করবী রক্ত দেখে ভয় পাচ্ছে। এটা জ্যাসের বুকের রক্ত, ওকে কোলে নেওয়ার সময় হয়তো লেগেছে। মিস্টার কং করবীকে তাড়া দিয়ে বের হলো। পিছু পিছু ভীত করবী হাঁটছে। জীবন ওকে কত কিছু দেখিয়ে দিচ্ছে। আর কোথায় নিবি ওকে? ছোট্ট জীবন হাঁপিয়ে উঠেছে এতটুকুতেই মেয়েটা। মিস্টার কং করবীকে নিয়ে একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছে। চারপাশে সবুজ রঙের ছোট ছোট গাছ, দূর থেকে দূর পাহাড়, কি সুন্দর দৃশ্য। করবী কল্পনা মনে হচ্ছে দূরে একটা বাড়ি, এমন জায়গায় কেউ বাড়ি করে, হয়তো শান্তির জন্য। মিস্টার কং গাড়ি থামালো। করবী মানতে বলে হাঁটা ধরলো। করবী জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন? মিস্টার কং বাড়িটা দেখিয়ে বলল, আমার স্ত্রী সারা বছর অসুস্থ থাকে, ওর এমন জায়গা পছন্দ, তাই আমরা এখানেই থাকি। করবী দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করলো না। মিস্টার কং এর পিছু পিছু বাড়ির সামনে আসলো। এত সুন্দর ছোট একটা বাড়ি করবী হয়তো এর আগে কখনো দেখেনি। বাতাসে শাড়ির আঁচল ঠিক রাখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দরজায় কলিং বেল চাপতেই একজন সুন্দরী মহিলা দরজা খুলে দিল। করবী ভয়ে চুপসে গেল। মিস্টার কং প্রথম স্ত্রীকে জড়িয়ে ধরে কপালে চুমো খেল। মহিলাটা মিষ্টি হেসে বাইরে দাঁড়িয়ে থাকা করবীর দিকে তাকালো। মিস্টার কং রাশিয়ার ভাষায় কিছু বলল। মহিলাটা এগিয়ে এসে করবীর গালে হাত রেখে মিষ্টি হেসে জড়িয়ে ধরে কিছু বলল। মিস্টার কং আবার রাশিয়ান ভাষা বলল। মেয়েটা বাংলাদেশ থেকে এসেছে, রাশিয়ান ভাষা বুঝে না। মহিলাটা ইশারায় করবীকে ভেতরে আসতে বলল। করবী ভেতরে এসে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মহিলার নাম কৃষা। কৃষা করবীর হাতে নিজের কাপড় ধরিয়ে ওয়াশরুম দেখে ইশারায় বলল, ফ্রেশ হয়ে আসতে। করবীর চোখ জলে ভরে উঠল। ভিনদেশি মানুষটা বুঝি এত ভালো হয়? করবী ওয়াশরুমে ঢুকে যেতেই কৃষা নিজের স্বামীকে বলে উঠল, ও আজ থেকে আমার মেয়ে। তুমি তো জানো আমার মেয়ের কত শখ ছিল। মিস্টার কং বলল, ও এখানেই থাকবে কৃষা, তোমার সাথে। মিস্টার কং মাসে 1 কিংবা 2 দিনের জন্য এখানে আসতে পারেন। স্ত্রীকে সময় দিতে পারেন না নিজের কাজের জন্য। আজ রাতেই আবার হয়তো চলে যাবেন। মিস্টার কং কৃষা বলল, তুমি ওকে রাশিয়ান ভাষা শিখাবে। কৃষা খুশি হলো। সারাদিন একা একা থাকতে ভালো লাগে না। মেয়েটা ভারী মিষ্টি, কৃষার পছন্দ হয়েছে। মিস্টার কং চিন্তিত হয়ে বসলেন। করবী রাশিয়ান ভাষা শিখলে ওকে কলেজে ভর্তি করানো যাবে। মেয়েটার সম্পর্কে উনি কিছুই জানেন না, শুধু জানেন জ্যাসের বউ। জ্যাস গোপনে কয়েকজন লোক পাঠিয়ে দিল মিস্টার কং এর বাড়ির পেছনে পাহারায়, যারা মিস্টার কং এর বাড়ির সব সময় পাহারা দিবে। করবী ওয়াশরুমের আয়নায় নিজের চেহারা দেখে বিড়বিড় করে বলে উঠল, এই চেহারার পেছনে একজন খুনি লুকিয়ে আছে। আমি যতই নিজেকে লুকিয়ে রাখি না কেন, আমার এই চেহারা মনে করিয়ে দেয় আমি খুনি। আমি কবে মায়ের কবরের পাশে বসে বলতে পারবো, মা আমি তাকে শেষ করে ফেলেছি, আর কয়টাকে শেষ করা বাকি? কবে জানাতে পারবো? আমি বাংলাদেশে যেতে চাই। একমাত্র পুলিশ আঙ্কেলটাই হয়তো সাহায্য করতে পারবে আমায়। করবী ওয়াশরুম থেকে বের হয়ে লজ্জায় নিজের পা লুকিয়ে রাখতে চায়। কৃষক করবীর কাছে এসে ইশারায় জানতে চায় কোনো সমস্যা হচ্ছে। করবী ভয়ে মাথা নাড়ে। কৃষাও এমন ড্রেস পরে আছে, হয়তো এই দেশের মানুষ এমন ড্রেস পরে। নিজেকে সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো করবী। কৃষা ওকে খাবার টেবিলে নিয়ে গেল। করবী মিস্টার কংকে খুঁজলো।
কৃষা বুঝতে পেরে ইশারায় বুঝালো মিস্টার কন একটা ইমার্জেন্সি কাজে চলে গেছে। করবি ভয়ে আশেপাশে তাকাতেই কৃষা ওর প্লেটে খাবার দিল। কৃষাকে দেখে মনে হচ্ছে ভদ্রমহিলা অনেক খুশি করবিকে দেখে। জেস বাড়িতে এসে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লো। বুকের ভেতর চুনচিন ব্যথা হচ্ছে।